নমস্কার। এটা আমার অবজেকশনের উপর দ্বিতীয় ভিডিও। হ্যাঁ, এখানে আমি কিছু অবজেকশন নিয়ে আলোচনা করব। হ্যাঁ, ফার্স্ট যে অবজেকশনটা নিয়ে আমি আপনাদের কথা বলবো সেটা হচ্ছে লো রিটার্ন, কম রিটার্ন। অনেক কাস্টমার আপনার কাছে ডাইরেক্ট বলবে যে এলআইসি পলিসিতে রিটার্ন খুবই কম। তো এটা আপনি কিভাবে হ্যান্ডেল করবেন সেটার কিছু তরিকা করে নিন, জেনে নিন। একটা সময় ছিল, মোটামুটি সময়টা 1995 থেকে 2012 সালের আশেপাশে। এই সময় এলআইসি কিছু প্রোডাক্ট লঞ্চ করে যেটা বয়সের উপর হয়। মানে আমি কি বলতে চাইছি একটু দেখে নিন। তাদের ম্যাচুরিটি অ্যামাউন্ট বয়সের উপর ডিপেন্ড করবে। যেমন ধরুন 20, 30, 40, 50 বিভিন্ন বয়সে সুদের হার বিভিন্ন রকমের। কম বয়স হলে রিস্কটা যেহেতু কম, সেহেতু সুদের হার বেশি, মানে ম্যাচুরিটি বেশি। আর যেহেতু 50 বা তার বেশি এজে রিস্কটা অনেক, যদি রিস্কটা যেহেতু অনেক বেশি, সেহেতু সেখানে ম্যাচুরিটি আপনার কম, কারণ সুদের হারটা এখানে কম। তো সেই সময় যে ভুলটা অনেক এজেন্ট বন্ধু করেছেন সেটা হচ্ছে যে ভুল ব্যক্তিকে তারা ভুল প্রোডাক্ট সেল করেছেন। একটা 40 ইয়ার্সের ব্যক্তিকে যে পলিসিটা সেল করা উচিত তাকে সেটা সেল করা হয়নি। জেনারেলি যদি আপনি একটা বয়স্ক ব্যক্তি, যারা 40, 50 বা 60-এর আশেপাশে, এইসব ব্যক্তিকে কখনো এজ বেস যে পলিসিগুলো আছে বা সেগুলো সেল করতে নেই। কারণ এই ডেভেলপ, বিশেষ করে 40 হয়ে যাওয়ার পর এই বয়সের উপর যে পলিসিগুলোর ম্যাচুরিটি ডিপেন্ড করে, সেই পলিসিগুলো কখনোই সেই সব ব্যক্তিদের বিক্রি করতে নেই। এই পলিসিগুলো জেনারেলি 40-এর নিচে 20, 22, 25, 30 এইসব ব্যক্তিদের বিক্রি করতে হয়। তো এই সময় কিছু পলিসি এরকম বিক্রি হয়েছিল যেখানে কাস্টমার 10 বছর, 15 বছর, 20 বছর পর যখন ম্যাচুরিটির সময় এসছে তখন খুব কম অ্যামাউন্টের ম্যাচুরিটি পেয়েছেন। তো এইসব জিনিস বা এইসব ঘটনা ঘটে যাওয়ার পর কিছু কাস্টমারের অভিজ্ঞতা খুব খারাপ হয়েছে। তাহলে এখন বিশেষ করে লাস্ট 15 বছর এজ বেস প্রোডাক্ট এলআইসিতে নেই, এটা আপনাকে কাস্টমারকে বলতে হবে এবং তাকে উনি কেন রিটার্ন কম পেয়েছেন সেটা বুঝিয়ে তাকে বলতে হবে। ঠিক আছে। সেকেন্ড আর একটা বিষয় আপনি বলতে পারেন যে একজন এজেন্ট বন্ধু যখন কোনো কাস্টমারকে পলিসি সেল করছেন, সাপোজ ধরুন কোনো পলিসিতে কমিশন হচ্ছে 30% আর কোনো পলিসিতে কমিশন 3%। তো এই ভদ্রলোক যিনি এলআইসির এজেন্সি করছেন, তিনি এই পলিসিটা বিক্রি করার চেষ্টা বেশি করবেন, কারণ তার কমিশন এখানে বেশি। যেখানে জেনারেলি একটা জিনিস দেখা যায়, যেখানে এজেন্টের কমিশন বেশি, জেনারেলি সব ক্ষেত্রে নয়, সেখানে পার্টির বা কাস্টমারের ম্যাচুরিটি কম বা বেনিফিট কম। তো আপনাকে এই কথাটা কাস্টমারকে বলতে হবে যে আপনি যে পলিসিটা বিক্রি করছেন সেটা এজেন্ট স্পেসিফিক নয়, এজেন্টের লাভের জন্য নয়। আপনার যে কমিশন, সেই কমিশন অ্যামাউন্ট খুবই কম, একমাত্র কাস্টমার বেনিফিটের জন্য আপনি সেই পলিসিটাকে বিক্রি করছেন। ঠিক আছে, এটা আপনাকে কাস্টমারকে কনভিন্স করতে হবে। আর এটা একটা বড় কারণ হচ্ছে কিছু কাস্টমারের কম রিটার্ন পাওয়ার, কারণ তাকে ভুল পলিসি দেওয়া হয়েছে শুধুমাত্র কমিশন ইনকাম করার জন্য। আপনি যে এই পথে যাচ্ছেন না সেটা কাস্টমারকে কনভিন্স করতে হবে। ঠিক আছে, এটা হলো সেকেন্ড রাস্তা। থার্ড যেটা আমি বলবো, যে একটা কথা মাথায় রাখবেন, একটা জিনিস আমি আগেও বলেছি, ম্যাচুরিটি অ্যামাউন্ট দু রকমের হয়। একটা হয় সাম অ্যাসিওর্ড প্লাস বোনাস, একটা হচ্ছে সাম অ্যাসিওর্ড প্লাস গ্যারান্টেড অ্যাডিশন। ঠিক আছে,
এগুলো আগে, এগুলো কি সাম অ্যাসিওর কি, বোনাস কি, জিএ কি, এগুলো আমি আগে ব্যাখ্যা করে দিয়েছি, তাই এই ভিডিওতে আমি আর নতুন করে এগুলো বলবো না। তো জিএ হচ্ছে গ্যারেন্টেড এডিশন, মানে এলআইসি পলিসি করার সময় আপনাকে বলে দিচ্ছে যে আপনি যে প্রিমিয়াম দিচ্ছেন তার উপর কি ইন্টারেস্ট আপনাকে দেওয়া হবে আর আপনার ফাইনাল ম্যাচুরিটি কি হবে, একবার বলে দিচ্ছে। বাকি বোনাস বেস যে প্রোডাক্টগুলো রয়েছে, যেগুলো বেশিরভাগ আগে ছিল, সেইগুলোতে ম্যাচুরিটি কত কাস্টমার পাচ্ছে সেটা এলআইসি কত টাকা প্রফিট করছে তার উপর ডিপেন্ড করতো। এলআইসি কম কম লাভ করলে ম্যাচুরিটি কম হতো, এলআইসি বেশি লাভ করলে ম্যাচুরিটি বেশি হতো, ঠিক আছে। কিন্তু আজকালকার যে পলিসিগুলো হচ্ছে, লাস্ট তিন বছরে যে পলিসিগুলো বেরিয়েছে, সেখানে সবই গ্যারান্টেড এডিশনের প্ল্যান। যেমন ধরুন 912, হ্যাঁ, তারপরে আপনার 771, হ্যাঁ, 911, 881, 880, হ্যাঁ, এগুলো সবই মনে রাখবেন গ্যারান্টেড এডিশন প্ল্যান। তো এখানে কম পাওয়ার কোনো জায়গা নেই, এবং পলিসি যে বন্ড রয়েছে সেখানে উল্লেখ করে দেওয়া থাকবে, যদি এই পলিসিগুলো আপনি বিক্রি করেন, যে এবং এরপর থেকে, আজকের পর থেকে যত এলআইসি পলিসি বার করবে নেক্সট 3, 4, 5 বছর, সবই গ্যারান্টেড এডিশন পলিসি। কোন বছর কত টাকা আপনাকে ইন্টারেস্ট হিসেবে এলআইসি দেবে, সব কিছু লিখে দেওয়া থাকবে। এই যে পুরনো পলিসিগুলো আছে সেগুলোর ম্যাচুরিটি উল্লেখ করা থাকতো না, ডিপেন্ড করতো এলআইসি কত টাকা লাভ করছে তার উপর। ফলে একটা এজেন্টের পক্ষে কাস্টমারকে যা খুশি বলে দেওয়ার বা অসত্য কথা বলার একটা সুযোগ ছিল, ঠিক আছে। কিন্তু এইসব এখন যে নতুন প্রোডাক্টগুলো বেরোচ্ছে সেখানে ইন্টারেস্ট অনেক বেশি, কোথাও 7, কোথাও 8, কোথাও 9, কোথাও 9-এরও বেশি। ফলে আপনার এবং পলিসি বন্ডে এটা উল্লেখ করে দেওয়া থাকছে গ্যারান্টি সহকারে, ঠিক আছে। এইটা কাস্টমারের মাথায় আপনাকে ঢোকাতে হবে যে এখানে আমার নতুন করে লুকানোর কিছু নেই, ভুল বলার কিছু নেই, যেটা হয়ে গেছে, এবার ভুলটাকে সংশোধন করে নতুন ভালো পলিসি, গ্যারান্টেড পলিসি আপনাকে নিতে হবে। আর এই যে পলিসিগুলো, আর মনে রাখবেন একটা জিনিস আমি বলে রাখি, যে গ্যারান্টেড এডিশন পলিসিগুলোতে যেখানে কাস্টমারকে 7 থেকে 10% ইন্টারেস্ট এলআইসি দিচ্ছে, জীবন বিমাটা দেওয়ার পরেও ডেথ ক্লেম তো দিচ্ছে, প্লাস এই ইন্টারেস্টটা দিচ্ছে, সেখানে এজেন্টের কমিশন তুলনামূলক কম, ঠিক আছে। তো আপনাকে পার্টিকে গিয়ে, কাস্টমারকে গিয়ে এই জিনিসটা খুলে বলতে হবে যে আমি অন্য প্রোডাক্ট নিয়ে এসেছি, অন্য প্ল্যান নিয়ে এসেছি, গ্যারান্টেড প্ল্যান নিয়ে এসেছি, কাস্টমার বেসড প্ল্যান নিয়ে এসেছি, এজেন্ট বেসড বা এজেন্টের কমিশন বেসড প্ল্যান নিয়ে আপনার কাছে আসিনি, ঠিক আছে। হ্যাঁ, এবং বয়স ভিত্তিক প্ল্যানও এটা নয় যে আপনার বয়সের উপর কিছু ডিপেন্ড করবে। আপনাকে ডাইরেক্ট বলে দেওয়া হবে আপনার বয়স যাই হোক, আপনি ছেলে হন, মেয়ে হন, বা যাই হয়ে থাকুন না কেন, আপনার এটা গ্যারান্টেড, ঠিক আছে। যা ম্যাচুরিটি দেবে সেটা পলিসি বন্ডে উল্লেখ থাকবে, ঠিক আছে। তো এইভাবে, এবং আরও অনেক হয়, মোটামুটি এরকমভাবে আপনি লো রিটার্নের যে অবজেকশন সেটাকে হ্যান্ডেল করে নিতে পারেন। আচ্ছা, এর সঙ্গে আরেকটা জিনিস যেটা কমপ্লেন আসে, যেটা হচ্ছে সারেন্ডার ভ্যালু। সারেন্ডার ভ্যালু মানে পলিসিটাকে সমর্পণ করে দেওয়া, ঠিক আছে। ইমার্জেন্সি টাকার যখন দরকার হয়, আর্জেন্ট ফাইন্যান্সিয়াল নিড হয়, তখন একটা কাস্টমার এলআইসির পলিসিটাকে সারেন্ডার করে এলআইসির কাছে কিছু টাকা চায়, তখন এবার সারেন্ডার করে দেওয়ার পর পলিসিটা টার্মিনেট হয় এবং তার মালিকানাটা আর ব্যক্তির থাকে না, মানে পলিসিটা ওখানে শেষ হয়ে যায়, ঠিক আছে। এবং তার বদলে এলআইসি কিছু টাকা দেয়। এবার কোনো কাস্টমার, অনেক সময় আমি অবজেকশন দেখেছি, ধরে নিন কোনো কাস্টমার 10 বছর পলিসিটা চালানোর পর, বা 10 বছর হয়তো নয়, আমি ধরে নিন 3 বছর চালানোর পর গেছে করতে, সারেন্ডার করতে, এবং সারেন্ডার ভ্যালু এসছে যে টাকা জমা পড়েছে তার হয়তো 45% বা 50%, কারণ আগে সারেন্ডার ভ্যালুগুলো অনেক কম ছিল। এবার কাস্টমারের যেটা অবজেকশন সেটা হচ্ছে, কাস্টমার এটা বুঝতে পারছে না যে
3 বছর ধরে একটা জায়গায় টাকা জমা রাখার পর কেন সে যে টাকা জমা দিয়েছে সেইটাই সে তার থেকেও অর্ধেক কেটে নেওয়া হচ্ছে। কাস্টমার তো এটুকু এক্সপেক্ট করতে পারে যে আমি যে টাকাটা দিয়েছিলাম, ইন্টারেস্ট আমাকে দেওয়ার দরকার নেই, যে টাকাটা আমি দিয়েছিলাম সেই টাকাটা আমাকে ফেরত দিতে হবে। কিন্তু সেই টাকাটাও তার সে আগেকার যে পলিসিগুলো ছিল সেখানে পায় না বা পেত না। ঠিক আছে, তো এখানে দেখুন কেন সারেন্ডার ভ্যালু কম, এগুলোতে কারো কিছু বলার নেই। এই যে রুলসগুলো তৈরি হয় যে সারেন্ডার ভ্যালু কত হবে না হবে, এগুলোতে এলআইসির কিছু বলার নেই। এগুলো ফিক্সড করে IRDA বলে একটা সংস্থা আছে তারা। এবং ভারতবর্ষে যত ইন্স্যুরেন্স কোম্পানি আছে, সরকারি প্রাইভেট হ্যানা ত্যানা, সবারই একই নিয়ম। এখানে এলআইসির নতুন করে কিছু বলার নেই। এবার কেন কম কেন বেশি এগুলোতে না জেনে আমি শুধু একটা ইনফরমেশন আপনাকে দেবো, যে এটা এখানে এলআইসির কিছু করার নাই। তবে 1 অক্টোবর 2024 পর থেকে নিয়মে কিছু চেঞ্জ হয়। এবং আপনি মোটামুটি একটা জিনিস মনে রাখবেন যে বেশিরভাগ পলিসিতে কয়েকটা পলিসি 19-20 হতে পারে, 1 বছর পলিসিটা চালিয়ে নেওয়ার পরে আপনি সারেন্ডার করতে পারেন। আগে যেটা কখনো 2 বছর কখনো 3 বছর ছিল, এবং 3, 4, 5 বছর চালানোর পরও সারেন্ডার ভ্যালু আসতো হয়তো 50%, 60%। কিন্তু এখানে যদি 1 বছর পরেও যদি আপনি মোটামুটি সারেন্ডার করেন তাহলে প্রায় 60%-এর কাছাকাছি সারেন্ডার ভ্যালু আসবে। সেকেন্ড ইয়ারে আর একটু বেশি আসবে, 65% আরও আশেপাশে। ঠিক আছে, এগুলো যদিও পলিসির উপর ডিপেন্ড করে, হ্যাঁ, কিন্তু আমি এটুকু বলতে পারি যে নতুন যে পলিসিগুলো আসছে সেইগুলোতে আপনার সারেন্ডার ভ্যালু অনেক ভালো। ঠিক আছে, ঠিক আছে। আর শুধু এটা কিন্তু এলআইসির দোষ নয়, এখানে পৃথিবীর ভারতবর্ষে যত ইন্স্যুরেন্স কোম্পানি আছে সবারই সারেন্ডার ভ্যালু কম বেশি সমানই। হ্যাঁ, তো এই একটা বিষয়। আর যেটা লোকে বলে বা কাস্টমার অনেক সময় বলেন যে ফ্রড এজেন্টের একটা বিষয় থাকে, যে কারণ অনেক সময় একজন এজেন্ট ক্লেম করে যে আপনি হয়তো ম্যাচুরিটি পাবেন 10 লাখ, এই বলে তাদের সেই পলিসিটা বিক্রি করে। কাস্টমার আলটিমেটলি পলিসিতে পায় 6 লাখ বা 7 লাখ কিছু একটা। তো এই যে ট্রাস্ট ডেফিসিট হলো, এই যে ট্রাস্ট ডেফিসিট হলো বা বিশ্বাসটা এলআইসি থেকে কমলো। ঠিক আছে, কিন্তু এখানে আপনাকে কাস্টমারকে বলতে হবে যে এই দোষটা কিন্তু এলআইসি নয়। এলআইসি আপনাকে বলতে আসেনি যে আপনি 10 লাখ টাকা ম্যাচুরিটি পাবেন। ঠিক আছে, 6 লাখ টাকা আপনি পেয়েছেন, 4 লাখ টাকা আপনি পাননি, এই দোষটা একজন ব্যক্তির, যিনি একজন ফ্রড এজেন্ট। তিনি মিথ্যে কথা বলে আপনার কাছে পলিসিটা করিয়ে নিয়ে গেছে, পুরোপুরি মিথ্যে কথা বলেছে। তো এই কেসে আপনাকে একটা এক্সাম্পল এখানে করতে হবে যে কোনো ডক্টর যদি খারাপ হয়, মেডিকেল সায়েন্স কিন্তু খারাপ না। অনেক সময় আমরা দেখি কোনো ডাক্তার ভুল চিকিৎসার জন্য একজন রোগী মৃত্যু হচ্ছে, তার মানে এটা নয় যে গোটা মেডিকেল সায়েন্সটা ভুল। তো একজনের ভুল হতে পারে, একটা এজেন্ট বা কারোর ভুল হতে পারে, কিন্তু কোম্পানির এখানে কিছু করার নেই। আর সেইটা মোকাবিলা করার জন্য এলআইসি গ্যারান্টেড এডিশন পলিসি নিয়ে এসছে, যাতে পলিসি বন্ডে লিখে দেওয়া থাকে আপনি কত টাকা পাবেন। ঠিক আছে, তো এই পলিসিগুলো যখন আপনি বিক্রি করবেন তখন আপনাকে ডাইরেক্ট বলতে হবে যে এই অ্যামাউন্টটা অ্যাকচুয়ালি আমি যে অ্যামাউন্টটা বলছি সেই অ্যামাউন্টটা পলিসি বন্ডে লেখা থাকবে। ঠিক আছে, 15 বছর বা 20 বছর পর গিয়ে আপনাকে মিলিয়ে দেখতে হবে না, আপনাকে যে অ্যামাউন্ট বলা হচ্ছে সেই অ্যামাউন্টটাই বন্ডে এলআইসি গ্যারান্টি সহকারে আপনাকে লিখে দেবে। কারণ এই যে প্ল্যানটা, এটা বোনাস বেসড প্ল্যান নয়, এটা গ্যারান্টেড এডিশন প্ল্যান। ঠিক আছে, তো একটা বিষয়। ঠিক আছে, এবং অনেক সময় এটাও বলে আমি কাস্টমার এটাও বলে যে আমার কাছ থেকে টাকা নেওয়ার পর এলআইসিতে সেটা ডিপোজিট হয়নি। সেখানেও একই এক্সাম্পল আপনি দেবেন যে এটা একজন ব্যক্তির দোষ, যেটা একজন ফ্রড এজেন্ট, একজন ব্যক্তির দোষ। একটা ডক্টর ভুল চিকিৎসা করলে বা খারাপ চিকিৎসা করলে কিন্তু দোষটা কখনোই সেই ডাক্তারের মেডিকেল সায়েন্সের নয়। একজন ব্যক্তির জন্য কখনো একটা সায়েন্সকে বা একটা কোম্পানিকে দোষ দেওয়া যায় না।
ঠিক আছে, কারণ সমাজে যেমন খারাপও আছে সেরকম ভালো লোকও আছেন। ঠিক আছে, আরেকটা কথা আপনি বলতে পারেন, যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে যদি কোনো কাস্টমার টাকা প্রিমিয়াম দেওয়ার পর রিসিপ্টটা এর কাছ থেকে না নিয়ে থাকে, তাহলে এই দোষটা কিন্তু পুরোপুরি কাস্টমারের, কারণ উনি যেহেতু প্রিমিয়াম দিচ্ছেন সেহেতু রিসিপ্টটাও এজেন্টের কাছ থেকে নেওয়া উচিত। আর এই সব ঝামেলাগুলো মেটানোর জন্য এখন সব কিছু ডিজিটাল এলআইসি করছে। আপনার এজেন্ট যদি আপনার কাছ থেকে প্রিমিয়াম নিয়ে গিয়ে যখনই কাউন্টারে জমা করবে, তখনই আপনার ফোনে একটা মেসেজ আসে, এটা ফার্স্ট এলআইসি নিয়েছে। আপনি যদি কোনো কারণে এজেন্টকে বিশ্বাস না করতে পারেন, আপনি বাড়িতে বসে গুগল পে বা ফোনপে থেকেও প্রিমিয়াম দিতে পারেন, বা নিজে গিয়েও ব্রাঞ্চে গিয়েও করতে পারেন। অনেক প্রিমিয়াম পয়েন্ট হয়েছে, হ্যাঁ, অনেক অনেক গ্রামে গ্রামে দেখবেন এখন প্রিমিয়াম পয়েন্ট হয়েছে, বা কোনো অনলাইনে দিয়ে রয়েছে, যাকে সিএসসি দোকান বলে, যারা কম্পিউটার নিয়ে বসে, তারাও অনেক সময় প্রিমিয়াম দিয়ে আপনাকে হাতে হাতে রিসিপ্ট দিচ্ছে। তো এইসব সমস্যাগুলো করার জন্যই কিন্তু নিয়ে এসছে এইসব জিনিসগুলো, এই যে এলআইসি নিয়ে এসছে, যাতে কাস্টমারের বিশ্বাসটা আবার অর্জন করা যায়। আর একটা জিনিস ছোট্ট করে বলে নেবো, যে অনেক কাস্টমারের যেমন খারাপ অভিজ্ঞতা আছে, অনেক কাস্টমারের সেরকম ভালো অভিজ্ঞতাও আছে। যেমন হচ্ছে যে একজন এজেন্ট একটা বাড়িতে 10টা পলিসি বা 5টা পলিসি ধরুন, সব পলিসিগুলো একটা এজেন্টের, কারণ সেই ব্যক্তির সাথে সে অনেক পুরোনো দিনের এজেন্ট এবং সেই ফ্যামিলির সাথে তার সম্পর্ক ভালো, এবং যত পলিসি হয় সেই করে, এবং তার সে ব্যবহার তার খুব ভালো, তিনি সময় সময় রিসিভ দেন, সবই ভালো। এবার যেহেতু সেই কাস্টমারটা সেই এজেন্টের কাছে ভালো রেসপন্স করেছে, এটা একটা সমস্যা হয়, সেই কাস্টমারটা আর তার বাইরে অন্য কারোর কাছে পলিসি করতে চায় না। এটা একটা ভালো এক্সাম্পল, ভালো উদাহরণ। ঠিক আছে, একটা এজেন্ট পুরোনো দিনে ধরুন এজেন্ট, সে এত ভালোভাবে সম্পর্কটাকে কন্ট্রোল করেছে যে তার বাড়ির সেই পার্টিকুলার ফ্যামিলিতে সমস্ত পলিসি সেই পার্টিকুলার ব্যক্তির, এবং তিনি একজন পুরনো এজেন্ট। তো যদি এক্ষেত্রে কোনো আপনার পলিসি করাতে গিয়ে সমস্যা হয়, কোনো কাস্টমার যদি বলে যে আমার বাড়ি তো সব পলিসি একজন ব্যক্তির, তো আমি পলিসি করলে তার কাছেই করব, তো আপনি একটা কথা বলতে পারেন যে উনি পুরনো এজেন্ট হলে যেটা সমস্যা হয়, যে উনি ডিজিটাল জিনিসগুলো অত বুঝবেন না বোঝারই কথা। ঠিক আছে, ফোনপে, গুগল পে বা অন্যান্য যে ন্যাচ সার্ভিস বা অন্য সার্ভিসগুলো, সেগুলো উনি বুঝবেন না। ফার্স্ট একটা, আবার দেখুন হয়তো তার যেহেতু তিনি পুরনো এজেন্ট, তার মেবি বয়স 50-এর উপরে, 50, 55 বা 60। তো এই বয়সে তিনি যদি একটা পলিসি করেন মেবি 15 বছর টার্মের, 20 বছর টার্মের, তো এত দিন ধরে তার সুস্থ থাকা, যেহেতু বয়স হচ্ছে, সুস্থ থাকার যে সম্ভাবনা সেটা কম। সেক্ষেত্রে যদি কোনো পলিসিতে কোনো রকম সার্ভিসিংয়ের দরকার হয়, মেবি 1 বছর, 2 বছর, 5 বছর বা 10 বছর পরে তিনি আর সুস্থ অবস্থায় না থাকতে পারেন। সেক্ষেত্রে এরকম 50, 55, 60 ইয়ার্সের এজেন্টের কাছে না করে একটা ইয়াং মেবি 20, 30, 40 ইয়ার্সের লোকের কাছে, ব্যক্তির কাছে করা অনেক ভালো। কারণ আপনি নেক্সট 15, আপনি যখন পলিসি করছেন 15 ইয়ার্সে, 20 ইয়ার্সে, তখন আপনি চাইবেন যার কাছে আপনি পলিসি করছেন সেই জন্য আপনাকে সময়ে সময়ে সার্ভিসিং দেয়, টাকা জমা, রিসিপ্ট দেওয়া, এবং বাকি যে সার্ভিসিংগুলো আছে সেই সার্ভিসিংগুলো সময়ে সময়ে দেয়। ঠিক আছে, তো সেটা আপনি কাস্টমারের কাছে তুলে ধরতে পারেন। এবং নতুন যে পলিসিগুলো লঞ্চ হচ্ছে, জেনারেলি যারা পুরনো থাকে তারা পুরনো পলিসি বেশি বিক্রি করে, তারা নতুনে অ্যাডাপ্ট করতে পারে না, তাদের পুরনোগুলো ভুলে নতুনগুলো শেখা হয় না। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি এটা বলতে পারেন যে আমি নতুন এজেন্ট, আমি নতুন পলিসি দেবো, ওই পুরনো যুগের 15-20 বছর আগের পলিসি আমি বিক্রি করব না। আমি যে পলিসিগুলো দেবো সেগুলো অ্যাডভান্স পলিসি, আধুনিক যুগের পলিসি, ইন্টারেস্ট রেট অনেক বেশি, ডেথ ক্লেম অনেক বেশি, এবং সুযোগ সুবিধাও আপনার অনেক বেশি। ঠিক আছে, এবং আরেকটা জিনিস আমি পয়েন্ট আপনাদের বলে রাখি, যারা পুরনো এজেন্ট তাদের
ব্যাকগ্রাউন্ডে হয়তো 800-1000টা পলিসি আছে, তিনি হয়তো অনেক বছর ধরে করছেন, 800টা পলিসি করেছেন, এবং এতগুলো পলিসিটাকে সার্ভিসিং দেওয়া একসাথে কষ্টকর। তিনি যদি সুস্থ থাকেন তাও ঠিক সময়ে কাস্টমারের কাছে, প্রত্যেকটা কাস্টমারের কাছে তিনি পৌঁছাতে পারবেন না। আর যেহেতু আপনি নতুন, সেহেতু একটা যেটা বিষয়, আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো সেরকম কাস্টমার নেই, তো আপনার যে নতুন কাস্টমার হবে তাকেই আপনি টাইম টু টাইম সময়ে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনি সার্ভিসিং দিতে সক্ষম হবেন, যেহেতু প্রথমত আপনার বয়স কম, আর সেকেন্ড হচ্ছে আপনার কাস্টমার কম। তো এই যখনই কোনো বাড়িতে আপনি যাবেন বা কাস্টমার কাছে যাবেন, যখন যদি কেউ বলে যে আমার একজন পুরনো এজেন্ট বন্ধু আছে, আমার সব বাড়ির পলিসি তার, এবং আমি নেক্সট পলিসি করলে তার কাছেই করবো, এই মিনিমাম 4টে পয়েন্ট আপনি কাস্টমারের কাছে তুলে ধরুন, ঠিক আছে?